স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন দেশ সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি আমানত শাহ ডুবে যাওয়ায় গেল 4 দিন ধরে 5 নং ঘাট বন্ধ রয়েছে। আবার ফেরিও সংকট আছে। এই অবস্থায় পাটুরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নদী পারাপারের অপেক্ষায় দুই পারে রয়েছে কয়েক হাজার যানবাহন। এ কারণে দৌলদিয়া ঘাটে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আর যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ ঘাটে আটকে রাখা হয়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরাও। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 27 অক্টোবর সকালে 14টি যানবাহন সহ মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে উল্টে যায় ফেরি আমানত শাহ। এরপর থেকে গেল 4 দিন ধরে ঘাট ও ফেরি স্বল্পতার পাশাপাশি ফেরিডুবির ঘটনায় রাজবাড়ীর দৌলদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নং ঘাট বন্ধ থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকালে এই ঘাটে বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বেড়ে যায়। এদিকে গেল কয়েকদিন ধরেই রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এই ঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডস মিল পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আবার ঘাটে যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে আটকে রাখা হয়েছে পণ্যবাহী গাড়িও। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। আজকে 3 দিন ধরে আসছি, এখানে খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, জামজটে যাইতে পারতেছি না। না আছে গোসল, না আছে খাওয়া, না আছে কিছু। কবে পারাইতে এরকম কোনো ঠিকানা নেই। ব্যারিকেডের ব্যর্থতার কারণে, পুলিশের ব্যর্থতার কারণে আমাদের এই যানজটটা লাগে। সংশ্লিষ্টরা বলছেন দুর্ঘটনাজনিত কারণে আমানত শাহ ফেরি সহ যান্ত্রিক ত্রুটির কারণে আরও 4টি ফেরি বন্ধ রয়েছে। বর্তমানে ছোট বড় মিলে 15টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি স্বল্পতার জন্য ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি মহলের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ঢাকার ধামরায়ে বাথুলি এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় আরও বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাত দিন ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের সবকিছু তৎপর রয়েছে। দুই একটি ঘটনা ঘটলেই যে কেউ দুর্বল কেউ ব্যর্থ সেই ঘটনা কিন্তু নয়। সবকিছু নজরদারিতে হয়েছে। অনেকেরই অনেক কিছু সহ্য হচ্ছে না। প্রায় 19 মাস পর খুলনা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। সকালে 9টা থেকে সব বিভাগের পাঠদান শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সেশন জট নিরসনে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় টার্ম পরীক্ষা শেষ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের জন্য একটু চাপ হলেও ঠিক সময় পরীক্ষা শেষ হবে। এর আগে গেল 18 অক্টোবর চতুর্থ মাস্টার্সদের ও 26 অক্টোবর সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে ছাত্রলীগের একাংশ। গতকাল রাতেই কলেজ ক্যাম্পাস থেকে রক্তিম দে ও এনামুল হোসেন ওরফে সীমান্ত নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মেডিকেলের সামনে দুপুরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানান চট্টগ্রাম মহানগর ছাত্রলীগও। গেল শুক্র ও শনিবার 2 দিনে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় জমেক। ঘটনা তদন্তে সার্জারি বিভাগের প্রফেসর ডক্টর মতিউর রহমানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটিও। কক্সবাজারের মহেশখালীতে মাছ ধরার বোটে ইঞ্জিন বিস্ফোরণে 8 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানান দগ্ধদের শরীরের প্রায় 90% পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় সবারই উন্নত চিকিৎসার প্রয়োজন। শনিবার রাত 8:30টার দিকে মহেশখালীর মধ্যে সাগরে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্বজনরা জানায় বোটটিতে মোট 14 জন জেলে ছিল। সাগর থেকে মাছ ধরা শেষে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জে
মিরওয়ারিশপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করে 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি রাশিদুজ্জামান। সকালে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। জানান, শনিবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। কাল বুধবার গভীর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়াহাট গাছতলা নামক স্থানে আবু সাইদ ভূঁইয়া রিপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তার সাথে থাকা 2.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় নিহতদের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে গত 29 অক্টোবর বিকেলে 5 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 7-8 জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানার মামলা দায়ের করেন। অভিমানের পালা শেষ করে কুড়িগ্রাম শহরের পলাশবাড়ি গ্রামে দীর্ঘ 27 বছর নিরুদ্দেশ থাকার পর বাড়ি ফিরেছেন বাচ্চু মিয়া। তার ফিরে আসা কৌতূহল ছড়িয়েছে পুরো গ্রামে। 27 বছর আগে স্ত্রীর সাথে অভিমান করে তিনি কুড়িগ্রাম থেকে চলে যান যশোরের অভয়নগর উপজেলার সুন্দলি ইউনিয়নে। আর এখানকার গোবিন্দপুরে গ্রামে কেটেছে তার 27টি বছর। তাকে ফিরে পেয়ে পরিবারের খুশির আমেজ থাকলেও বাচ্চু মিয়াকে এখনো টানে ওই গ্রাম। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ায় 6 মাস বয়সী পুত্র ও স্ত্রীকে রেখে 1994 সালে বাড়ি থেকে নিরুদ্দেশ হন বাচ্চু মিয়া। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। এক পর্যায়ে তাকে মৃত ভেবে ফিরে পাওয়ার আশা ছাড়ে বাচ্চু মিয়ার পরিবার। কুড়িগ্রাম থেকে বাসে উঠে তিনি চলে যান যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এখানেই চিরকুমার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কেটেছে তার জীবনের দীর্ঘ 27টি বছর। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক জীবন জীবিকার জন্য তাকে একটি ভ্যান গাড়ি কিনে দেন। এখানে যতটুকু ভালোবাসা পাইতো বা পাওয়ার কথা তার থেকে বেশি ওখানে পাইছে। প্রতিবেশী হিসেবে যখন উনি ফেরত আসে আমরা অত্যন্ত খুশি হয়েছি। চাকরি না করেও পরিষদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সার্বিক দেখাশোনার কাজ করতেন তিনি। এর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সৎকার, বিয়ে সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে ছিল তার অবাধ পদচারণ। আচার আচরণে তিনি স্থানীয়দের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন। সে সুন্দরী ইউনিয়নের আপামর জনসাধারণের সঙ্গে খুব বন্ধুত্বসুলভ মেলামেশা করেছে। তবে জীবন থেকে 27টি বছর চলে গেলেও এখনো মান অভিমানের খেড়ো খাতা খুলে বসে আছেন বাচ্চু মিয়া ও তার স্ত্রী জাহেদা বেগম। এখন আমার ঠান্ডা হয়নি, মনে একটা দুঃখ লাগতেছে আমার। আমি সেদিন থেকে আমি আসবো না চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান সবাই থাকিয়ে আমার জোর করে পাঠাই তো তুমি বাড়ি থেকে ঘুরিয়ে আসো। সচিবে বললে তুমি কেউ না থাকে গ্রামের থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি তোমার খবর দেবো। ঘরে ঘরে থাকি বেড়ে বাচ্চাটা কোনো রকম করে মানুষ করছি, বিকেও করছি, মানুষের বাড়িতে কাজ কামও করছি, অনেক খোঁজাখুঁজি করছি আর কোথায় আসলো জানি না। তবে যশোরের সুন্দলি ইউনিয়নের অভয়নগর গ্রামের এই জনপ্রতিনিধি জানান, প্রকৃতি আর মানুষের প্রতি অফুরান ভালোবাসায় সিক্ত ছিলেন বাচ্চু মিয়া, যাকে কখনো স্পর্শ করেনি ধর্মের বিভেদ। ইউনিয়নের প্রতিটা নাগরিকের সাথে তার সুসম্পর্ক, প্রতিটা ফ্যামিলির প্রতি তার দরদ রয়েছে। মনে হয়েছে আমার ইউনিয়ন পরিষদ অন্ধকার। দীর্ঘ 27 বছর পর গত 30 সেপ্টেম্বর কুড়িগ্রাম ফেরেন বাচ্চু মিয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুলনায় বেড়েছে বাল্যবিয়ে। বিশেষ করে করোনাকালে স্কুল কলেজ বন্ধ থাকায় এ হার উদ্বেগজনক হারে বেড়েছে। গত 18 মাসে এ জেলায় বিয়ে হয়েছে 3009 কিশোরীর। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক দুরবস্থা, অসচেতনতা ও নিরাপত্তাহীনতার কারণে বাল্যবিয়ে বেশি হচ্ছে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শিশু বয়সেই সংসারের ভার কাঁধে চেপে বসছে। অর্থনৈতিক দুরবস্থা, পরিবারের অসচেতনতা আর শিশুর নিরাপত্তাহীনতা, এসব কারণে তাদের শিক্ষা জীবন হয়ে পড়েছে অনিশ্চিত। ফলে লেখাপড়া ছেড়ে বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। বই খাতার পরিবর্তে হাতে তুলে নিতে হচ্ছে সংসার যন্ত্রের হাল। খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, মহানগর ও জেলায় 1.5 বছরে প্রায় 3009 জন ছাত্রীকে বাল্যবিয়ের শিকার হতে হয়েছে। করোনার 1.5 বছরে ডুমুরিয়া উপজেলায় 751টি, কয়রায় 681টি, পাইকগাছায় 483টি, দাকপে 291টি, রূপসায় 217টি, খুলনা মহানগরীতে 158টি, তেরোখাদায় 149টি, ফুলতলায় 240টি, বটিয়াঘাটায় 33টি ও দীঘলিয়ায় 6টি বাল্যবিয়ে হয়েছে। বিয়ে বন্ধ করা হয়েছে, বন্ধ করছি পাশের ইউনিয়নে যে বা পাশের গ্রামে বা পাশের উপজেলায় যে সেটা হলো যে বিয়ে হয়ে গেছে। বাল্যবিবাহটা করেছে এবং এটা ঝুঁকির মধ্যে চলে গেছে।
এদিকে খুলনায় ক্রমবর্ধমান বাল্যবিয়ে বন্ধে রাজনৈতিক ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিয়েকে দুর্ভাগ্যজনক বলছেন বক্তারা। এতে বলা হয়, স্কুল বন্ধ, এলাকার পরিবেশ ভালো না, এমন নানা কারণে বাল্যবিয়ে উদ্বেগজনক হারে বেড়েছে। যে মেয়েটার বয়স 5-6 বছর বা 5-এ পড়ে বা 6-এ পড়ে, এরা তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেয়, ঝামেলা দূর করি আর। এটি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে গেলে এখানে রাজনৈতিক কমিটমেন্ট এবং প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। অপরদিকে বাল্যবিয়ে নির্মূল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি। মাই কান্ট্রি রাইট অর রং, আমরা যদি এইভাবে এগোই তাহলে ইনশাআল্লাহ আমরা এই সিচুয়েশন থেকে আমরা উন্নতি করে। বাল্যবিয়ে বন্ধে রাজনৈতিক মতানৈক্য ও প্রশাসনকে বড় ভূমিকা নিতে হবে বলছেন রাজনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জেলা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সচেতন নাগরিক কমিটির ব্যানারে সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় আর নয় কয়লাভিত্তিক জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। একসাথে কয়লাভিত্তিক জ্বালানি নিরুৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি প্রণয়ন ও বিনিয়োগের দাবি জানানো হয়। একই দাবিতে গাইবান্ধা ও নাটোরেও একই কর্মসূচি পালন করা হয়েছে। দর্শক, দেশ সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশ সংবাদে। সার সংকটে বিপাকে পড়েছেন কৃষক। বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী, কুড়িগ্রাম, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সংকটের কথা বলে বেশি দামে বিক্রি হচ্ছে সার। বিক্রেতারা দোহাই দিচ্ছেন সংকটের, কিন্তু বিএডিসি বলছে তাদের গুদামে পর্যাপ্ত সার মজুত আছে, সংকটের কোনো কারণ নেই। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশে সারের কোনো সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত আছে, সারা দেশের ডিলারদের কাছেও সার আছে, তবু কৃষকরা সার পাচ্ছেন না। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও বোরো আবাদের এ সময়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আলু নিয়ে যাচ্ছে সার নিয়ে, সার আমি নিয়ে যাই, এখান থেকে নিয়ে যাই সরে আবাদ করতে। টিএসপি 1100 টাকার সরকার নির্ধারিত দর বিক্রি হচ্ছে 1350 টাকায়। এভাবে প্রতিটি সারের দাম গড়ে 100 থেকে 150 টাকা বেড়েছে। রবি শস্যের বীজ বপনের সময়কাল 16 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়ে মূলত নন ইউরিয়া সার ব্যবহার করা হয়। দেশের 17 জেলায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামে 1,11,886 টন সার মজুদ আছে, ফলে কোনো সংকট হবে না বলে দাবি। এটা ডিলারদের মাধ্যমে বরাদ্দ অনুযায়ী আমরা সরবরাহ দিয়ে থাকি এবং আমার গুদামে স্টক 8,000 মেট্রিক টনের ক্যাপাসিটির গুদামে আমার এখন 9,000-9,500 উপরে স্টক এবং পাইপলাইনে আমাদের হিউজ পরিমাণ সার আছে। আমরা পরিষ্কার বলে দিয়েছি সমিতির পক্ষ থেকে যে কেউ কোনো সার বেশি দামে বিক্রি করতে পারবে না। কৃষি সংশ্লিষ্টরা জানান, কৃষকরা যেন সহজে হাতের নাগালে সঠিক দামে সার কিনতে পারেন, এজন্য এখন থেকেই মনিটরিং জোরদার করতে হবে। আমরা চাই এবং কৃষকরাও চাই যে যেন আলু চাষের সময় কোনো সারের ক্রাইসিস না হয় এবং সেই জন্য যেন জোরদার মনিটরিং হয়। সেই জন্য যেন থানা লেভেলের যে কমিটি আছে, ইউনিয়ন লেভেলের কমিটি আছে, এই কমিটিগুলো যেন আরও জোরদার হয়। সারা দেশে 5,500 সারের ডিলার আছে। এই মুহূর্তে আমদানিকারক ও সরকারের দুটি সংস্থার কাছে 8 লাখ টন ইউরিয়া, 2.5 লাখ টন টিএসপি, 7 লাখ টন ডিএপি মজুদ আছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজের চায়ের দোকান থেকে হযরত আলী নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নাগেশ্বরী পৌর এলাকায় পয়রাডাঙ্গা দাদা মোড়ের চা দোকান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। তবে স্বজনদের দাবি হযরত আলীকে হত্যা করা হয়েছে। দেশ সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষক দল জেলা কমিটির ব্যানারে সকালে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া সুনামগঞ্জ কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও
সাধারণ সম্পাদকের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা কৃষক দল। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিনা কারণে এই সরকার সারা দেশের বিএনপি, কৃষক দল, যুবদল সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দ্রুত মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এবারে কৃষি সংবাদ। বগুড়ার হাটবাজারে শীতকালীন সবজি বেচা কেনা জমে উঠেছে। এই জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও সরবরাহ করা হচ্ছে এখানকার সবজি। ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও। আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়া জেলা সবজি ভান্ডার হিসেবে খ্যাত। বছর জুড়ে এখানে বিভিন্ন শাকসহ 40 ধরনের সবজি উৎপাদন করে চাষিরা। শীতে সবচেয়ে বেশি সবজি উৎপাদিত হয়। এরই মধ্যে শীতের সবজি এসেছে হাটে বাজারে। উত্তরের বৃহৎ পাইকারি হাট মহাস্থানে বগুড়া এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে সবজি বিক্রি করতে আসে চাষিরা। সকালে তোলা টাটকা সবজি মহাস্থান হাট থেকে প্রতিদিন প্রায় অর্ধশত ট্রাকে করে যায় দেশের বিভিন্ন স্থানে। শুক্রবার মহাস্থান হাটে শিম প্রতিমন 4000 টাকা, ফুলকপি 1600 থেকে 2000 টাকা, মূলা 800 থেকে 1000 টাকা, করলা 1200 থেকে 2400 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। প্রতিদিন আমরা টাটকা সবজিটা পাই, প্রতিদিন আমরা বাজার করি। মোটামুটি বাজার একটু ভালো, আর 1800-1900 এরকম বাজার চলতেছে এখন। বাজারে বিক্রি করতেছে, মোটামুটি দাম ভালো পাওয়াতে আমার মন খুব খুশি। মান ভালো, এই কারণে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় পাঠাই। ঢাকা, সিলেট, হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, গোয়ালি বাজার, বিগম্বর, ডাইবার বাজার, মৌলভী বাজার, এইগুলো বাজারে চলে যায়। দেশের সবজির চাহিদা পূরণে বগুড়া ভূমিকা রাখছে বললেন কৃষি কর্মকর্তা। প্রায় 4.5 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের সবজি উৎপাদিত হয়। এর মধ্যে আমাদের শীতকালীন মৌসুমে সিংহভাগ আমাদের সবজি উৎপাদিত হয়। প্রায় 3 লাখ থেকে 3 লাখ মেট্রিক টনের মতো আমাদের শীতকালে উৎপাদিত হয়। বগুড়ায় এ মৌসুমে 12,540 হেক্টর জমিতে হবে সবজি চাষ। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,05,500 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ করা হয়েছে। দুপুরে দিনাজপুরের সদর উপজেলা পরিষদ চত্বরে 7 জন কৃষকের হাতে 4টি কম্বাইন হারভেস্টার, 2টি রুপার বাইন্ডার এবং ধানের চারা রোপণের আরেকটি আধুনিক যন্ত্রের চাবি তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় তিনি বলেন, এসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে অল্প খরচে অল্প সময়ের মধ্যে ফসল রোপণ, কাটাই, মারাই সহ ঘরে তুলতে পারবেন কৃষকরা। নওগাঁর সর্বরামপুর ও দুর্গাপুরে কয়েক বছর ধরে বাস করছে শামুক, খৈল, বক সহ বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক হাজার পাখি। বর্তমানে 2টি গ্রাম পাখির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এসব পাখির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছে পাখি প্রেমীরা। তবে সরকারিভাবে পাখিগুলোকে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাবুল আক্তার রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর সর্বরামপুর ও দুর্গাপুর গ্রামের প্রতিটি গাছই এখন পাখিদের দখলে। এ যেন পাখির অঘোষিত অভয়ারণ্য। পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এই দুটি গ্রামের গাছে কয়েক বছর ধরে বাস করছে শামুক, খৈল, বকসহ বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক হাজার পাখি। এসব পাখি দেখতে প্রতিদিনই আসছে পাখি প্রেমীরা। আমার কাছে বেশ ভালো লাগছে, এখানকার পরিবেশটা পাখি বসবাসের উপযোগী। এই পাখিগুলো রক্ষণাবেক্ষণের জন্য যদি রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই পাখিগুলো এখানে নিরাপদ হিসাবে বসবাস করতে পারবে। স্থানীয়রা বলছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বিলুপ্তপ্রায় এই পাখিগুলোর টিকে থাকা জরুরি। অনেক মানুষ নির্বিচারে বিলুপ্তপ্রায় এই পাখিগুলো শিকার করছে। তাই সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই। পাখিগুলা বাইরের ছেলেপেলে আসা অত্যাচার করে, গুলি করে দিয়ে একটা মারে। এখানে যদি সরকারিভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা, পাখি কলোনি ঘোষণা করা হয়, তাহলে তাদের প্রজনন ক্ষমতা যেমন একদিকে নিরাপদ প্রজনন ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, অন্যদিকে পাখির আবাসস্থল হিসাবে এখানে স্থায়ীভাবে তারা বসবাস করবে। তবে পাখিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এমন আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাছগাছালি আরও কিছু আমরা রোপণ করে সেই সকল পশু পাখির জন্য স্থায়ী যেন
অভয়ারণ্য আমরা গড়ে তুলতে পারি। এই ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ সকলের সহযোগিতার মাধ্যমে আমরা সেখানে অভয়ারণ্য আমরা গড়ে তুলতে পারবো। পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই চান এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল দেশ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।